আসলে অনেক লম্বা অনেক লম্বা জার্নি। তো আমি কোথা থেকে শুরু করব? আম আমি অনেক কিছু বাদ দিয়ে একটু ছোট করে বলার চেষ্টা করি, তারপরেও হয়তো লম্বা হয়ে যাবে। আমি যখন আম আম স্কুলে আম স্কুলে ছিলাম, তো এইচএসসির ইকুইভ্যালেন্ট যেটা হয় সেটা পরীক্ষা দেওয়ার আমার যখন সময় ছিল, সেই সময় আমি পড়াশোনার বদলে আমি তখন প্রথম কম্পিউটার নিয়ে কম্পিউটার ব্যবহার করা শুরু করি। তো সেভাবে অনেকটা নেশার মতো হয়ে যায়। একটা পর্যায়ে নিজেই একটা ছোটোখাটো ব্যবসা শুরু করার চেষ্টা করি, এবং সেটাতে সফলও হই। প্রায় 1.5-2 বছর ধরে সেই ব্যবসাটা আমি 1.5 বছরের মতো বোধহয় রান করছিলাম। তো সেটা খুব বড় হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে। তো তখন পড়াশোনা একদমই মানে কোনোই মনোযোগ ছিল না, কোনো পড়াশোনা করতাম না। তো তার ফলে যেটা হয় যে আমার পরীক্ষা যেটা সেটা খুবই খারাপ হয়ে যায়। আসলে আমি টেনে টুনে কোনো মতে পাশ করেছিলাম। তো আমার কোনো তার পরবর্তীতে আমার কোনো ভালো মানে পাবলিক ইউনিভার্সিটি যেটা সবার মানে সেই সময়, আমি সেই সময়ের কথা বলছি, এখনের কথা ভিন্ন। এখন কিন্তু পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি, বরং আমাকে এখন সুযোগ দেওয়া হলে আমি সম্ভবত প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব। অনেক অনেক কারণ রয়েছে, সেখানে আমি নাই যাই। কিন্তু সেই সময় কিন্তু অনেক কম ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। তো পাবলিক ইউনিভার্সিটিটাই ছিল সবার সর্ট অফ গোল ডেস্টিনেশন। তো সেখানে যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট প্রয়োজন হতো, তো আমার সেটাও আর ছিল না। তো এদিকে আমার বাবা মা অবভিয়াসলি তারা খুবই ক্ষিপ্ত হয়ে যায় আমার এই অবস্থার কারণে। তো তারপরে তারা আমার ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেয়, রীতিমতো লাইক রাতারাতি তারা তালা লাগিয়ে দেয় যে না, আর ব্যবসা করা লাগবে না, এখন হয় তুমি পড়াশোনা যেভাবে পড়াশোনায় ফেরত আসবে। তো আমার মনে হয় যে সেটা আমার জন্য একটা খুব বড় শিক্ষা ছিল, কারণ আমরা অনেক সময় হয় কি যে ভুলে যাই যে আসলে একটা ছোট অবস্থায়, তো সেই ছোট অবস্থার তুলনায় তার চেয়ে একটু বড় একটা কিছু অ্যাচিভ করলে আমরা ভাবি যে হ্যাঁ, সেটা বিশাল একটা কিছু করে ফেলেছি, আর আর জীবনে কিছু করার প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমাদের পক্ষে হয়তো জীবনে ঠিক পথে এগিয়ে গেলে আরো অনেক অনেক বড় কিছু অ্যাচিভ করা সম্ভব হবে। তো আমার সেই বয়সের সেই অবস্থার তুলনায় বাংলাদেশের একটা, তখন আমার বয়স, টিনেজার ছিলাম, সেই অবস্থায় কিন্তু সেই ব্যবসা একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। তো আমার মনে হতো যে আমার জীবনে আর কি করার প্রয়োজন আছে, আমি তো করে ফেলেছি, তাই না? কিন্তু আসলে সেটা তো একটা বড় ভুল ছিল। তো আমার মায়ের কারণে সেই বাবা মা দুজনের কারণেই সেই বাধ্য হই পড়াশোনায় ফেরত আসতে। তো তখন আমার কি করার, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব হয়, একদমই অসম্ভব। তো তখন সেভাবেই এআইবিতে ভর্তি পরীক্ষা দেওয়া হয়, এবং আমার মনে হয় যে তখন যে আমার রেজাল্ট ছিল সেই রেজাল্টের ভিত্তিতে এখন হয়তো এআইবিতেও আমি ঢুকতে পারতাম কিনা আমি জানি না। তো যাই হোক, আমার ভাগ্য ভালো, এআইবিতে টিকে যাই। তো তারপরে আমি পড়াশোনায় খুব মনোযোগ দেওয়া শুরু করি, কারণ আমি সর্ট অফ লাইক একটা সেকেন্ড লাইফ পাই, তাই না? কারণ আমার তার আগে কিন্তু আমার জীবনে পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাচ্ছিল। তো সেই সেকেন্ড লাইফটাতে আমি যে সেই শিক্ষাটা সেটা কাজে লাগাই। তো এখানে একটা মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা যখন একটা শিক্ষা পাই সেটা অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু আমি সেই শিক্ষাটা আমার মনে হয় যে আজ পর্যন্ত ধরে রেখেছি। যে আমি যে সেই একদম খাদের কিনারায় চলে গিয়েছিলাম, যেখান থেকে আরেকটু হলে আমি খাদে পড়ে যেতাম, আর কখনোই বেরিয়ে আসতে পারতাম না, সেই অবস্থা থেকে যে আমি যে সেকেন্ড লাইফটা পেয়েছি, তো সেটা আমি প্রতিটি পদে ব্যবহার করে এসেছি, এবং যখনই যা সুযোগ পেয়েছি আই গেভ মাই বেস্ট। That's really like in short my story, like at every step I gave my best shot. Sometimes I succeeded, sometimes I failed, but I truly believe যে একজন যদি তার সর্বোচ্চ চেষ্টাটা প্রতিটা স্টেপে দিয়ে যায় জীবনে, তাহলে সে শেষ পর্যন্ত যেখানেই পৌঁছাক না কেন সেটা খারাপ কোনো জায়গা হবে না। যে কোনো জায়গায় তো রিলেটিভ, তাই না? ভালো খারাপের সবকিছু একটা রিলেটিভ জিনিস, আপেক্ষিক ব্যাপার। কিন্তু তারপরেও আমি বলবো যে সেটাই সর্ট অফ লাইক আমার সিক্রেট চিট কোড বা যাই আমি বলি না কেন, যে তারপর ইউনিভার্সিটিতে আমার সিজিপিএ 4/4 ছিল। আমি প্রোগ্রামিং কম্পিটিশন করা শুরু করি, সেখানে আমার বেস্ট অ্যাটেম্প্ট আমি দিয়ে গেছি। যেটা বলেছি যে অনেক সময় বেস্ট অ্যাটেম্প্ট সাফিসিয়েন্ট হয় না, আমি কিন্তু ওয়ার্ল্ড ফাইনান্সে যেতে পারিনি। কিন্তু তারপর আমি গুগল কোড জ্যামের ফাইনালে ঠিকই চলে যাই। তো তারপরে সেখান থেকে কিন্তু আমি একটা গুগল কোড জ্যামের ফাইনালিস্ট হিসাবে অনসাইট ইন্টারভিউ হয়, সেখান থেকে আমি গুগল থেকে অফার পাই। তো এভাবে করেই কিন্তু কিভাবে আমার লাইফটা বদলে যায়। কিন্তু এটা কিন্তু কোনোই প্ল্যান ছিল না, তাই না? যে ইউনিভার্সিটিতে সিজিপিএ 4 পেলে আমি গুগলে যেতে পারবো, এমনও কোনো যেরকম লজিক ছিল না। আবার যে হয়তো সেই সিজিপিএ 4 পাওয়ার কারণেও হয়তো গুগল, যে যখন আমার আমি অ্যাপ্লিকেশন করিনি, বাট আমার রিজিউমেটা কনসিডার করছিল। তো আমি যখন ইন্টারভিউ দেই, তারপরে তারা আমার রিজিউমে চেয়েছিল। তো মেবি দ্যাট মেড এ ডিফারেন্স, হু নোজ, আই উইল নেভার নো, রাইট? বাট আই ডিড মাই পার্ট, অ্যান্ড তো
তো তো সেখান থেকে সেভাবে গুগলে ঢোকার পরেও যেটা হয় যে আমি সেখানেই থেমে যাইনি, তাই না? অনেক সময় যেটা হয় যে হ্যাঁ, গুগলে ঢুকতে পারা মানে গুগলে বিশাল একটা ব্যাপার। তো তখন আমার কাছে অবশ্যই সেটা মনে হচ্ছে বিশাল ব্যাপার। সেই যে প্রথম গল্পের যে প্রথম পার্টটাতে যদি ফেরত যাই, তো সেই অবস্থায় ইউনিভার্সিটি থেকে পাশ করার পর বাংলাদেশে একটা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে গুগলে জয়েন করেছি। বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে সরাসরি গুগলে হায়ার করা প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে। হয়তো অনেকেই হয়তো ভাবতো যে হয়ে গেছে জীবন, লাইফ ইজ সেট, রাইট? আর তো কিছু করার নেই, এখন জাস্ট বসে বসে বাকিদেরকে জ্ঞান দিব যে কিভাবে গুগলে ঢোকা যাবে, এরকম কিছু। আমি কিন্তু তা করিনি। আমি এখন প্রায় 12-13 বছর পরে এসে হয়তো এখন আমি চেষ্টা করি অন্যদেরকেও আমার যদি কিছু জ্ঞান তৈরি হয়ে থাকে সেটা কিছুটা শেয়ার করার চেষ্টা করি, সাহায্য করার চেষ্টা করি। কিন্তু এই 12 বছর বা 13 বছর কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে গেছি গুগলেও, এবং সেটাই কিন্তু আমাকে কাজে দিয়েছে যে আমি এক ধাপ করে শেষ পর্যন্ত প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হতে পেরেছি। অনেকেই আমাকে আমার পরিচয় হিসাবে যেটা হয়তো অনেকেই ভাবে যে হ্যাঁ, আমি গুগলে ইঞ্জিনিয়ার, এটাই হচ্ছে আমার পরিচয়। আমি কিন্তু আসলে সেটা চিন্তা করি না, কারণ আমার কাছে গুগলে জয়েন করার চেয়ে গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হওয়া অনেক 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 বেশি কঠিন একটা ব্যাপার ছিল। অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে, এবং যারা এটা সম্বন্ধে জানে, যারা গুগলে কাজ করে, তারাও একই জিনিস বলবে। তো তো সেটাই এখনো ইনশাল্লাহ আরও চেষ্টা করে যাব জীবনে যতদূর কি করা যায় দেখা যাক। কিন্তু সেই যে থেমে না যাওয়া, যে সুযোগ পেলে সুযোগকে নষ্ট না করা, আমার মনে হয় যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এই গল্পের এই যাত্রার মধ্যে জীবনের আরও অনেক কিছু আছে। তো আমার মনে হয় যে ছোট করে তাও অনেক বড় হয়ে গেল বলতে গেলে, এটাই হচ্ছে সামারি। তো যে দুটা টেক অ্যাওয়ে যেটা বললাম, যে কোনো একটা শিক্ষা, যখন একটা ভুল করি তখন যে সেখান থেকে যে শেখা যায়, সেই শেখার সুযোগটা ছেড়ে না দেওয়া এবং সেই ভুলটা আবার না করার চেষ্টা করা। কারণ প্রথমবার ভুল করলে সেটা অনেক সময় হয়তো নিজের দোষ না, কারণ আমি জানতাম না। সেই একই ভুল আবার করলে সেখানে কিন্তু নিজের দোষটা একটু বেশি থাকে। আর আরেকটা হচ্ছে যে যখন কোনো সুযোগ আসে সেই সুযোগটা কাজে লাগানো, সুযোগটা নষ্ট না করা। তো I hope that was interesting. The first question ছিল, in competitive programming we normally solve algorithmic problems. To get a better job, beside problem solving skills, which other skills are important? So first of all, like programming skills definitely number one, and by far number one. It's like মানে আমি যদি আরো এখন দুটো স্কিলের কথা বলি, যদি এটা চিন্তা করলে ভুল হবে যে সেই দুটো স্কিলের যে গুরুত্ব আর এই প্রোগ্রামিং এ ভালো হওয়ার গুরুত্ব সমান, একদমই না। এটা হচ্ছে অন্য লেভেলের গুরুত্ব। সো এরকম অনেকে আছে যারা গুগল হায়ার করেছে, যারা শুধুই প্রোগ্রামিং এ দক্ষ আর কোনো স্কিল তাদের নেই। সত্যি কথা, তাদেরকেও কিন্তু গুগল হায়ার করেছে। কাজে কিন্তু সেটার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে সেক্ষেত্রে প্রোগ্রামিংয়ে খুবই দক্ষ হতে হবে, মানে লাইক another level দক্ষ, another level skilled, right? Like which is very hard, right? যে কোনো জিনিসে আমার মনে হয় যে শুধু একটা জিনিসে খুব ভালো হওয়া খুবই কঠিন। লাইক পৃথিবীর সেরা, আমি জানি না কি একটা ভালো এক্সাম্পল হবে। এনিওয়ে, লেটস জাস্ট অ্যাসিউম যে প্রোগ্রামিংয়ে কেউ একজন মোটামুটি ভালো, তার সাথে এডিশনালি যদি তার কমিউনিকেশন স্কিল ভালো হয়, সেটা খুবই কাজে দেবে। অর্থাৎ একজন ওয়েল রাউন্ডেড পার্সনকে অলওয়েজ অন্য আরেকজন ক্যান্ডিডেটের চেয়ে আরও বেশি প্রাধান্য দেওয়া হবে। তো ওয়েল রাউন্ডেড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যার প্রোগ্রামিংয়ে সে ভালো, কমিউনিকেশন স্কিল ভালো, থার্ড যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে পিপল স্কিল, যে অন্য মানুষের সাথে কাজ করতে পারে সে ভালো। টু বি অনেস্ট, লাইক আমি লাইফে এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে যে একটা জিনিস যেটা আমরা খুবই আন্ডার এস্টিমেট করি, সেটা হচ্ছে যে গেটিং অ্যালং উইথ পিপল, মানে অর্থাৎ অন্য মানুষদের সাথে কাজ করতে পারা ভালোভাবে এবং তাদেরকে খুশি রেখে আমি বলতে এটা বোঝাচ্ছি না যে তারা ভুল করলেও আমি বলবো যে সেটা ঠিক, সেটা না। আমি বলতে চাচ্ছি যে ঠিক জিনিসটাই আমি করব, কিন্তু তাদেরকে বোঝাতে সক্ষম হব যে সে ভুল ছিল, এবং তাকে এমনভাবে বোঝাতে সক্ষম হব যে সে তাতে আপসেট না হয়ে যায়, সে তাতে বরং আরও ইন্সপায়ার্ড হয়ে যায় যে না, আরে আমার ভুলটা তো সে ধরে দিতে সাহায্য করলো, সে আরও আমার পর খুশি হয়ে যায়। তো এই গেটিং অ্যালং উইথ পিপল আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড স্কিলস, যেটা অনেকেই আমরা ইগনোর করি, অনেকেই আমরা ভাবি যে হ্যাঁ এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমি বলবো যে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো আমি এই দুটোই বলবো, কমিউনিকেশন স্কিল, সে যে আমি কমিউনিকেট করতে পারছি অন্যদের সাথে, আমার মনোভাব পরিষ্কারভাবে বোঝাতে পারছি, প্রকাশ করতে পারছি, আদান প্রদান করতে পারছি, এটা খুবই জরুরি। আর হচ্ছে অন্যদের সাথে সুন্দরভাবে মানিয়ে কাজ করতে পারা, গেটিং অ্যালং উইথ পিপল। Thank you. Our second question ছিল, how Google is continuously improving their existence in the competitive world of search engines? হ্যাঁ, এটা তো আসলে খুবই সর্ট অফ লাইক জেনারিক ব্রড একটা কোয়েশ্চেন।
তো আই গেস লাইক ওভাবে স্পেসিফিক কোনো অ্যান্সার দেওয়া তো খুবই কঠিন, কারণ এর মধ্যে অনেক কনফিডেন্সিয়াল অনেক কিছু ব্যাপার আছে। তো আমি যে বলবো যে যেটা হয়তো শিক্ষণীয় হতে পারে অন্যদের কাছে, সেটা হচ্ছে যে ধরে নেই কোম্পানি এক্স অথবা পার্সন এক্স, সে কীভাবে কন্টিনিউয়াসলি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা নিজের যে কম্পিটিটিভনেস সেটাকে ধরে রাখতে পারবে। তো এর প্রথম ওয়ে হচ্ছে যে কখনো থেমে না যাওয়া, কখনো এরকম না ভাবা যে না যথেষ্ট হয়ে গেছে, আমি সবার চেয়ে সেরা, আমার আর কিছু করার দরকার নেই, আমি যদি বসে থাকি আমি সেরাই থেকে যাব। বরং মজার ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে যে কোনো বিষয়ে, যে কোনো অ্যাথলিটের ক্ষেত্রেও কিন্তু তার প্রথম স্থানে যাওয়া যতটা না কঠিন, সেই প্রথম স্থানে থাকাটা আরও বেশি কঠিন। কারণ কি, যখন আমি প্রথম স্থানে নেই তখন আমার একটা গোল আছে যে আমার বেস্ট ব্যাডমিন্টন প্লেয়ার হতে হবে, আমার র্যাঙ্ক 3, আমার র্যাঙ্ক 1 হতে হবে, আমার র্যাঙ্ক 2 আছে আর র্যাঙ্ক 1 আছে, তাদেরকে হারাতে হবে। আমি তাদেরকে ক্লোজলি ইন্সপেক্ট করবো, দেখবো যে তারা কি করছে, তাদের যে স্কিলগুলো আছে সেগুলো আমারও আয়ত্তে নিতে হবে। কিন্তু যখন আমি নাম্বার 1-এ আছি তখন আমি কি করব? আমার তো আর সামনে আর কেউ নেই, তাই না? তো এখন বাকিরা আমাকে কনস্ট্যান্টলি মনিটর করছে, বাকিরা আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমার কিন্তু কোনো গাইডিং কোনো গোল নেই বা টার্গেট নেই বা প্যাথ নেই, তাই না? তো আমার নিজের পথ তখন আমার নিজের তৈরি করতে হবে, যেটা কিন্তু খুবই কঠিন। তো সেই জন্য আমি বলবো যে যে কারো ক্ষেত্রে, যে কোনো সেটা ব্যবসা হোক আর মানুষ একজন হোক, যে সবসময় চিন্তা করতে হবে যে আমি কিভাবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমার কোন বিষয়গুলো আছে যেখানে হয়তো আমার শক্তিমত্তা অলরেডি খুব ভালো, কিন্তু আমি যদি চেষ্টা করি আমার পক্ষে আরও বাড়ানো সম্ভব সেই শক্তিমত্তা, অথবা আমার কোনো একটা দুর্বলতা আছে সেটাকে যদি আরেকটু কমানো যায়, তাই না? যে কোনো মানুষেরই কিন্তু দুর্বলতা আছে, তাই না? আমারও যথেষ্ট অনেক দুর্বলতা আছে। তো সেই দুর্বলতা যে আমি সবসময় এড়িয়ে যেতে পারবো তা কিন্তু সম্ভব হয় না। তো এটা কিন্তু ভালো যে যদি আমি আস্তে আস্তে সেই দুর্বলতাটাকে আর একটু কমিয়ে নিয়ে আসতে পারি। তো গুগলের ব্যাপারে ফেরত গিয়ে আমি যেটা বলবো যে বেস্ট সার্চ ইঞ্জিন হিসাবে কন্টিনিউ করতে হলে যে কাজটা এই মুহূর্তে গুগল করে, মানুষের যে ইনফরমেশন দরকার হয় তখন গুগলের কাছে আসে, সেই ইনফরমেশনটা যাতে আমরা আরও ভালোভাবে দিতে পারি। তো আমরা কনস্ট্যান্টলি দেখতে থাকি যে আমরা এই মুহূর্তে কতটা স্যাটিসফাই করতে পারছি যারা ইউজার আছে আমাদের, সেই যে একটা ম্যাট্রিক্স আমরা সবসময়, এটা অবশ্যই ডেটা কেন্দ্রিক হতে হবে, তাই না? তো ডেটা আমরা কালেক্ট করে বা অ্যানালাইজ করে আমরা নানানভাবে এভ্যালুয়েট করি যে আমাদের এই মুহূর্তে আমরা কোথায় আছি। সেটা ইউজার সার্ভে হোক বা সেটা গ্রুপ অফ পিপল যারা নিজেরা লাইক ইনভাইটেড বাইরে থেকে এসে তারা তারপরে ইনফরমেশন প্রোভাইড করছে। তো সেই ম্যাট্রিক্সকে আমরা কনস্ট্যান্টলি কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করতে থাকি। তো এটাই মূলত হচ্ছে আমরা করি। আচ্ছা, তো আমি বিবিএ তে পড়ছি, এরকম আই থিঙ্ক এর পরের প্রশ্নটা যিনি করেছেন তিনি হয়তোবা আমাদের মতো অন্য কোনো ডিপার্টমেন্টে আছেন, বিকজ আমরা টেক কোম্পানি, টেক ইন্ডাস্ট্রি বলতেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বুঝি বা এরকম কিছু বুঝি। তার প্রশ্ন ছিল গুগলে কি যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ডিসিপ্লিন থেকে পড়াশোনা করে কি কাজ করা যাবে কিনা বা জয়েন করা যাবে কিনা, নর্মালি গুগল কোন ধরনের ওয়ার্কার এক্সপার্টিস খুঁজে? হ্যাঁ, সো careers.google.com, ওখানে গেলে কিন্তু যে ওপেনিংগুলো আছে, জব অপরচুনিটিগুলো আছে গুগলের, সব কিন্তু ওখানে লিস্ট করা আছে বা ক্যাটাগরিগুলো দেওয়া আছে। তো ইন শর্ট বলতে গেলে টিএলডিআরটা হচ্ছে যে হ্যাঁ, সবারই সুযোগ আছে, কিন্তু আমি যেটা এর আগেও বলেছি হয়তো কোথাও, যে গুগল মূলত একটা ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের দ্বারা চালিত একটা কোম্পানি। তো এখন আমি যদি একজন ডাক্তার হই, হ্যাঁ আমারও হয়তো কোনো একটা সুযোগ গুগলে থাকতে পারে, কিন্তু গুগল কখনোই ডাক্তারদের দ্বারা চালিত কোম্পানি হবে না। তো অথবা উল্টোভাবে বলতে গেলে, যে আমি যদি একটা ইঞ্জিনিয়ার হই এবং একটা হসপিটালেরও কিন্তু আইটি ডিপার্টমেন্ট আছে, তাই না? তো আমি কিন্তু হসপিটালেও আমার একটা সুযোগ থাকবে, আমি সেই হসপিটালে জয়েন করতে পারি, কিন্তু সেই হসপিটাল কিন্তু আমার দ্বারা মানে ইঞ্জিনিয়ারিং ড্রিভেন হসপিটাল না, সেটা কিন্তু ডাক্তারদের দ্বারা চালিত হাসপাতালই থাকবে, তাই না? তো ওই একইভাবে আমি বলবো যে কিছু কিছু যেমন বিবিএ আমার মনে হয় যে আরেকটু, কারণ ব্যবসা ফাইন্যান্স একটা বড় সাইড গুগলের, তাই না? তো বিবিএ বা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমার মনে হয় তাদের জন্য অবশ্যই যথেষ্ট সুযোগ আছে। প্রচুর মানুষ আছে যারা কাজ করে গুগলে, যারা হচ্ছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের। তো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো টু চেক আউট careers.google.com, এবং সেখানে আমি মোটামুটি শিওর, আমি নিজে চেক করে দেখিনি, সো আমি একদম গ্যারান্টি দিতে পারছি না, বাট আমার মনে হয় যে অবশ্যই বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষদের জন্য অপরচুনিটি থাকার কথা। অনেক 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 উপায়, মানে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো তার আগে একটু বলি যে কেন এটা এত গুরুত্বপূর্ণ, তাই না? কারণ তাহলেই বোঝা যাবে যে কেন এত বেশি প্রোগ্রাম, কেন একটা ছোট্ট প্রোগ্রাম দিয়ে কেন রিক্রুট করে না। যে কোনো বড় একটা বিজনেসের জন্য, আরও বড় হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
বিষয় হচ্ছে আরও মানুষ হায়ার করা, তাই না? গুগল যখন আরও ছোট ছিল তখন তাদের যে পরিমাণ মানুষ হায়ার করার প্রয়োজন ছিল, তাদের যে পরিধি সেটাকে আরও বৃদ্ধি করার জন্য, তার তুলনায় কিন্তু এখন আরও বেশি প্রয়োজন। আমি যখন জয়েন করি আমার মনে আছে যে তখন বোধহয় সর্বমোট আমি গুগল হেডকোয়ার্টারে তখন ছিল 5,000-এর মতো ইঞ্জিনিয়ার, আর বোধহয় বাইরে বোধহয় ছিল আরও 1,000-2,300 বা এরকম কিছু হবে, আর সেখানে এখন লাখখানেক, তাই না? তো তখন যে পরিমাণ মানুষ হায়ার করা হতো তার চেয়ে কিন্তু এখন আরও অনেক অনেক বেশি মানুষ হায়ার করা হয়। কাজে এখন কিন্তু গুগলে ঢোকার সুযোগ আরও বেশি। তো এখন এত মানুষকে হায়ার কিভাবে করা সম্ভব, তাই না? যে কোনো একটা পথের মাধ্যমে এত মানুষকে হায়ার করা খুব কঠিন। তো এই কারণে গুগলের নানান প্রোগ্রাম রয়েছে। তো সেগুলোর সম্বন্ধে এগেইন careers.google.com is a good place to learn about those. But in general আমি বলবো যে বেস্ট ওয়ে হচ্ছে একটা রিজিউমে বিল্ড করা, যেটা শোকেস করে যে আমি কেন কোয়ালিফাইড, আমি কেন যোগ্য, আমি কিভাবে বাকিদের চেয়ে আরও বেশি যোগ্য। তো এটা যদি কেউ বিল্ড করতে পারে, তো তারপরে যে নানান যে পদ্ধতি আছে কোনোটা না কোনোটা দিয়ে সে নিজেকে গুগলে ঢোকার ব্যবস্থা করে নিতে পারবে। তো এই ক্ষেত্রে আমিও সাহায্য করতে চেষ্টা করি। যদি কেউ মনে করে যে সে যোগ্য, তো এক্ষেত্রে আমার অবশ্যই একটা রিকোয়েস্ট হচ্ছে যে সে যেন ভালো করে চিন্তা করে যে তার রিজিউমেতে কিভাবে সে শোকেস করতে সক্ষম হয়েছে যে সে বাকি তার যে পিয়াররা রয়েছে বা তাদের চেয়ে আরও বেশি যোগ্য। তো যদি সেই পর্যায়ে সে পৌঁছায় তাহলে সে ইন্টারনাল রেফারেন্সের আমাদের গুগলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যারা গুগলে কাজ করে তারা যদি রেফার করে দেয় তাহলে সেই রেজিউমেটাকে আর একটু এক্সপেডাইটেড ভাবে দেখা হয়। তো এতে করে একটা সুবিধা পাওয়া যায় আর কি, বাড়তি সুবিধা পাওয়া যায়, যেটা হয়তো আগে তো আমাদের পক্ষে সম্ভব ছিল না যখন গুগলে কেউ কাজ করতো না, কিন্তু এখন সেই সুযোগটা কিন্তু রয়েছে। কিন্তু এগুলো সব প্রথম যে বিষয় যেটা বললাম, যে প্রথম হচ্ছে যে আমার যে কারো সেই যোগ্যতাটা থাকতে হবে, আর সেই যোগ্যতাটা তৈরি করাটাই কিন্তু হচ্ছে সবচেয়ে সময় সাপেক্ষ এবং সবচেয়ে কঠিন বিষয়। স্যার অনেকক্ষণ ধরে চুপ করে আছেন, স্যার কিছু যদি বলতেন। না, actually মানে I am enjoying and I am learning at the same time. আমার কিছু যেটা বললাম যে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কিছু টুকটাক কোয়েশ্চেন ছিল। So you know that in the last 5 to 7 years, online businesses are booming like anything, especially in Bangladesh, and I'm pretty sure it is the same case all over the planet. Now, how do you think that SME, a small business, can utilize Google's resources for expanding their market base? খুব চমৎকার একটা প্রশ্ন। তো আমার মনে হয় যে অনেকগুলো জিনিস আছে। তো এটা ডিপেন্ড করে অনেকগুলো কনটেক্সটের উপরও। তো ছোট করে বলতে গেলে প্রথমত যে একটা ব্যবসা পরিচালনা করতে হলেও কিন্তু যে টুলস দরকার হয়, যে একটু আগে স্যার যেগুলো বলেছিলেন যে গুগলের যে ক্লাউড সার্ভিসটা আছে, এটা কিন্তু আসলে যে কোনো আমার মনে হয় যে এসএমবি স্মল মিডিয়াম বিজনেসের অ্যাটলিস্ট দেখা উচিত। গুগল আছে, অ্যামাজন আছে, আরও যে কোম্পানিগুলোর যে ক্লাউড সার্ভিসগুলো আছে এগুলো সুযোগটা নেওয়া উচিত, কারণ এগুলোর মাধ্যমে একটা বিজনেস যদি আরও এফিশিয়েন্টলি ম্যানেজ করা সম্ভব হয় তাহলে অবশ্যই সেটা ব্যবসায়িক সাফল্যে একটা সুবিধা তৈরি করবে। তারপরে অ্যাডসের যে ব্যাপার আছে, কারণ মানুষ তো আজকাল যে কোনো ধরনের সার্ভিস খুঁজতে অনেকেই গুগলে যায়, তো তখন সেই গুগল অ্যাডসের মাধ্যমে নিজের সার্ভিসগুলোকে যারা আর কি সেই একই সার্ভিস খুঁজছে তাদের সামনে তুলে ধরতে পারলে তাহলে নতুন সার্ভিসের যে গ্রাহক সেগুলো অ্যাট্রাক্ট করা সম্ভব হবে। তো এছাড়া এখন আমি বলবো যে এই দুটোর পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া কিন্তু এখন একটা বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে, যেটা কিন্তু শুধু যে ফেসবুক তা কিন্তু না, ইউটিউবও কিন্তু একটা খুব বড় সোশ্যাল মিডিয়া। তো ইউটিউবে নানান ধরনের স্পেশালি লাইক ভিডিও কন্টেন্ট তৈরি করলে যে একটা স্মল মিডিয়াম বিজনেস যে সার্ভিস দেয় বা যে প্রোডাক্ট তৈরি করে যাই করে না কেন সেটার তুলে ধরে শোকেস করে ভালো সুন্দরভাবে ভিডিও তৈরি করে সেগুলো যদি হাইলাইট করা যায় তাহলে কিন্তু সেইভাবেও কিন্তু প্রচুর মানুষকে রিচ করা সম্ভব, প্রচুর গ্রাহককে রিচ করা সম্ভব। তো এগুলোই আমার মনে হয় যে মূলত যে বিষয়গুলো গুগল সাহায্য করতে পারে। তো এর পাশাপাশি অবভিয়াসলি যেটা বললাম যে সোশ্যাল মিডিয়া, সেহেতু ফেসবুকও আমার মনে হয় যে অবশ্যই কনসিডার করা উচিত। এই তো হ্যাঁ, তো আমি শুরুতেই বলিনি আমি সিওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো এক্সপার্ট নই। তো আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব যে আসলে জিনিসটা কি। অনেকে হয়তো জানে, অনেকে জানে না যে গুগলের কাজ কি, তাই না? গুগলের কাজ হচ্ছে যে যখন একজন মানুষ একটা জিনিস সার্চ করছে তো তাকে সবচেয়ে যে রেলেভেন্ট, তার জন্য সবচেয়ে উপকারে আসবে সেই রেজাল্টগুলো দেখানো।
তো যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা যে কোনো কেউ যদি এন্টিটি থাকে যারা চায় যে মানুষ তাদের যে কন্টেন্ট আছে বা তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আসুক, তাদের কাজ কি তাহলে? তাদের কাজ হচ্ছে যে সেই যে ইউজারটা এসে যে জিনিসটা সার্চ করলো, সেখানে গুগল যে রেজাল্টগুলো দেখালো, সেখানে কি করে আমার রেজাল্টটা সবার উপরে দেখানো যায়, তাই না? তো এটা কিন্তু অনেকটা লাইক টু সাইডস অফ দ্য কয়েনের মতো, তাই না? যদি এরকম কোনো উপায় থাকতো ম্যাজিক্যাল ওয়ে, যেটা আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান আর আমি যখনই গুগলে এসে সার্চ করবে এক্স, তখন আমার লিঙ্কটাই সবার উপরে চলে আসবে, আমি শুধু সেই বাটনটা ক্লিক করবো বা সেই সুইচটা অন করবো, তাহলে এটা ম্যাজিক্যালি হয়ে যাবে। তাহলে কিন্তু সেটা যে ব্যবহারকারী আছে তাদের জন্য কিন্তু খারাপ হবে। কেন খারাপ হবে? যে তাহলে কিন্তু গুগলের যে অ্যালগোরিদম সেটা ফেল করছে। সেই অ্যালগোরিদমের কিন্তু উচিত যেটা তার জন্য সবচেয়ে রেলেভেন্ট সেটা যেন গুগল দেখায়। তো সেটা যদি কেউ ম্যানিপুলেট করতে পারে খুব সহজে, তাহলে কিন্তু গুগলের অ্যালগোরিদম ফেল করে যাচ্ছে, গুগল ফেল করে যাচ্ছে, গুগল তাদের ইউজারদেরকে দে আর লেটিং দেম ডাউন, রাইট? সো ইন দ্যাট সেন্স আমি কিন্তু হচ্ছে অন্য পারের মানুষ, অর্থাৎ আমার কাজ হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা করে তারা যাতে ম্যানিপুলেট না করতে পারে রেজাল্টটা, অর্থাৎ তারা যে ট্রিকগুলো খুঁজে বের করে আমরা কনস্ট্যান্টলি সেই ট্রিকগুলো কিভাবে সরিয়ে দিতে পারি, কিভাবে সেই ট্রিকগুলোকে ফেয়ার যে অ্যালগোরিদম আছে সেটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ যদি একটা রেজাল্ট আসলেই যোগ্য হয় একদম উপরে শো করার, তাহলে সেটা অবশ্যই উপরে শো করা হবে। কিন্তু একটা রেজাল্ট যদি রেলেভেন্ট না হয় ইউজারের জন্য, কিন্তু কেউ একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যারা এক্সপার্ট তারা বেসিক্যালি কি করে, তাদের কাজ হচ্ছে যে সেই ট্রিক খুঁজে বের করা, কিভাবে করে গুগলকে বোকা বানানো যায়, তাই না? তো এটা একটা যুদ্ধ যেটা অনেক বছর ধরেই চলে আসছে এবং সামনেও চলে আসবে। এটা একটা ফেয়ার যুদ্ধ, তাই না? এটার কারণেই কিন্তু গুগলের সার্চ ইঞ্জিন এত ভালো করছে আমি বলবো। অর্থাৎ যদি গুগলের সার্চ ইঞ্জিনকে খুব সহজেই বোকা বানানো যেত, তাহলে কিন্তু মানুষ ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলতো, যে কি আবোল তাবোল লিঙ্ক দেখাচ্ছে আমাকে সার্চ রেজাল্টে, যেগুলো আসলে আমার জন্য অপ্রয়োজনীয় বা আমার জন্য সবচেয়ে রেলেভেন্ট না। তো এই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গল্প, যে এখানে দুটো দল আছে, একটা হচ্ছে গুগল দল, আরেকটা হচ্ছে যারা হচ্ছে সেখানে গুগলের অ্যালগোরিদমের মধ্যে ফাঁক ফোকর খুঁজে বের করে তাকে বোকা বানানোর চেষ্টা করে। কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় যে গুগল খুব ভালোভাবে সেগুলো থামিয়ে রাখতে সক্ষম হয়েছে, টু দ্য এক্সটেন্ট যে ইটস স্টিল দ্য রেজাল্ট কোয়ালিটি ইজ ভেরি গুড, আর ইউজারদের জন্য সেটা ইউজফুল। আচ্ছা, আমি জাহিদ ভাইকে আপনার কোয়েশ্চেনের ফলো করে একটা প্রশ্ন করছি। এটা হচ্ছে যে বিকজ ইউ জাস্ট সেড হাউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওয়ার্ক ইন বেসিক্স, I am also keen about Google Analytics because that is Right. also a really good way to observe the performance of your digitalization for a newcomer or for a small company. So would you just explain a little bit about how the analytics work? রাইট। সো একটু আগে আমি যে একটা জিনিস বলছিলাম যে লাইক গুগলের জন্যে যে সে যে সার্চ রেজাল্টগুলো দেখাচ্ছে, ব্যবহারকারীরা যে সার্ভিসটা পাচ্ছে সেটার কোয়ালিটি কতটা ভালো সেটা জানার উপায়টা কি? উপায়টা কিন্তু হচ্ছে সেই ডেটা, যে ইউজার আসছে, এসে একটা সে সার্চ করলো ফর এক্স, রাইট? অ্যান্ড দেন তাকে 10টা রেজাল্ট দেখানো হলো, সে প্রথম রেজাল্টে ক্লিক করলো, ক্লিক করে তারপরে তার যা দরকার সে পেয়ে গেল। তাহলে কি আমরা দেখলাম? আমরা দেখলাম যে সেই ইউজার যে ক্লিক করলো প্রথম লিঙ্কে আর ফেরত আসলো না, অর্থাৎ সে তার যা দরকার ছিল সে পেয়ে গেছে। কিন্তু যদি আমরা দেখি যে সে প্রথম লিঙ্কে ক্লিক করলো, তার কিছুক্ষণ পরে সে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলো, তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রথম লিঙ্কে সে তার যা দরকার সেটা সে খুঁজে পায়নি, তাই না? তাহলে তো সে এত দ্রুত আবার ফেরত চলে আসতো না। তারপরে যদি এভাবে করে কিন্তু আমরা জানতে পারছি যে আসলে সে তার দরকারি জিনিসটা কত দ্রুত পাচ্ছে, কোন লিঙ্কের মাধ্যমে পাচ্ছে। যদি দেখা যায় যে সে তৃতীয় লিঙ্কে গিয়ে তারপরে ক্লিক করে আর সে ফেরত আসলো না, তার মানে হচ্ছে যে সে মোটামুটি ধরে নেওয়া যায় সব ক্ষেত্রেই যে তা হয় সেটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে তার দরকারি যেটা সেটা পেয়ে যাচ্ছে। তো এই যে তথ্যগুলো, এগুলো আমরা কিভাবে জানতে পারছি? এখানেই কিন্তু হচ্ছে সেই অ্যানালিটিক্সের যে ব্যাপারটা, যে আমরা দেখতে পাচ্ছি, যে অবজার্ভ করছি যে ব্যবহারকারী আমাদের যে প্রোডাক্ট সেটা কিভাবে সে ব্যবহার করছে, তাই না? তো একইভাবে যে কোনো ধরনের সার্ভিস, যে কোনো ধরনের প্রোডাক্ট, যে কোনো ধরনের ওয়েবসাইট, সেখানে গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করে নিলে সেটার মাধ্যমে জানা সম্ভব যে সে ইউজার আমার প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করছে, এবং সেই ইউজার যারা আসছে তাদের ডেমোগ্রাফিক্স কি, তারা কোথা থেকে আসছে, সেই ইউজারদের সম্বন্ধেও কিন্তু অনেক ইনফরমেশন জানা সম্ভব। তো এতে করে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে যদি আমি দেখি যে মূলত যে ব্যবহারকারীগুলো আসছে তারা অমুক এক জায়গা থেকে বেশি আসছে, তাহলে কিন্তু আমি জানতে পারবো যে আচ্ছা আমার ওই যে সোর্সটা সেটা আরও বেশি এফেক্টিভ, রাদার দেন আমি আরেকটা যে সোর্স আছে সেখান থেকে খুব বেশি কেউ আসছে না, তখন কিন্তু আমি সেই যেটা আরও এফেক্টিভ সেখানে আমি আরও গুরুত্ব দিতে পারবো। অথবা দেখা গেল ইউজার যে ব্যবহারকারী আছে
ব্যবহারকারী আছে, সে এসে একটা লিঙ্কে ক্লিক করে সে সেখানে অনেক বেশি সময় স্পেন্ড করছে আর অন্য লিঙ্কগুলোতে সে খুব একটা যাচ্ছে না। তো সেখান থেকে কিন্তু আমি জানতে পারবো যে এই প্রোডাক্টটা বা এই লিঙ্কে যে জিনিসটা আছে সেটাতে আমার যে ইউজাররা আছে তার আরও বেশি ইন্টারেস্টেড। তাহলে কিন্তু আমি যদি সেই ওয়েবসাইট বা সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসের ওনার হই, আমি কিন্তু সেটাকে টেইলর করতে পারবো ইউজারের যে ইন্টারেস্ট, ইউজারের যে নিড, সেটার ভিত্তিতে সেটার সম্বন্ধে আমি একটা ইনফর্ম ডিসিশন নিতে পারছি। তো এই গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমি এই জিনিসগুলো ট্র্যাক করতে পারছি, সেগুলোর সম্বন্ধে যে ডেটা সেগুলো আমি ড্যাশবোর্ডের মাধ্যমে সেগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে এই ডেটা ড্রিভেন যে টুইকিং বা ইম্প্রুভমেন্ট বা টেইলারিং অফ দ্য সার্ভিস অফ দ্য প্রোডাক্ট, দিস ইজ ভেরি পাওয়ারফুল because this is very scientific, right? Because otherwise এটা হবে অনেকটা হুইমের উপর যে আমার মনে হয় যে এই প্রোডাক্টটা হয়তো ইউজার বেশি ব্যবহার করছে, কিন্তু আমার কোনো ডেটা নেই, আমি আন্দাজের উপরে সেটার দিকে নজর দিলাম, কিন্তু আসলে দেখা গেল যে ইউজাররা they are not interested in that product, right? So that's why I think like any kind of data driven or informed decision making is way better than anything that we can do otherwise. Thank you, Zaheed bhai. Thank you for your wonderful answer. Shohan, if you have any question. থ্যাংক ইউ জাহিদ ভাই। আমাদের পরের প্রশ্নটা জব রিলেটেডই। ইজ দেয়ার এনি অপরচুনিটিস ফর ট্রিপল ই স্টুডেন্টস কিংবা সোশিওলজিস্ট অ্যান্ড লিঙ্গুইস্টস টু ওয়ার্ক ইন গুগল? এদের কি অপরচুনিটি কিরকম আসলে? Triple E for sure. Triple E is like engineering. There's a lot of students যারা হচ্ছে Triple E তে পড়ে তারপরে অবশ্যই প্রোগ্রামিংয়ে যদি তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায় তাহলে প্রোগ্রামিং এটা জরুরি। কিন্তু গুগলে অন্যান্য লাইক হার্ডওয়্যারের উপরও কিন্তু কাজ হয় এবং সেটার সেদিকেও কিন্তু সুযোগ আছে। তো careers.google.com দেখাটাই বেস্ট। কিন্তু আমি জানি অনেকে যারা হয়তো ট্রিপল ইতে পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দিয়েছে গুগলে এবং খুব ভালো করছে। আবার অনেকে হয়তো হার্ডওয়্যারের উপর কাজ করছে, তাদের জন্য ট্রিপল ই তো আরও বেশি রেলেভেন্ট। আর আরেকটা ছিল লিঙ্গুইস্ট। হ্যাঁ, লিঙ্গুইস্টদের জন্য অবশ্যই কাজ আছে। যে আমি আসলে যে জিনিসে কাজ করি, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটা কিন্তু একটা ইন্টারফেস যেটাতে কিন্তু মানুষ এসে ভয়েসের মাধ্যমে গুগলের সাথে কথা বলছে এবং সেই যে কথা সেটা আমরা আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকে বোঝার চেষ্টা করে। তো এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এই ক্ষেত্রে এই কাজের মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলোতে আমাদের লিঙ্গুইস্টদের সাথে কাজ করার প্রয়োজন হয়। তো সেই কাজের জন্য আমি বলবো যে লিঙ্গুইস্টদের সেখানে সুযোগ রয়েছে। এবং যখনই এই কাজের জন্য আরও বেশি মানুষ প্রয়োজন হবে তখনই অবশ্যই careers.google.com-এ সে ব্যাপারে জব ওপেনিং দেখা যাবে। থ্যাংক ইউ। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ইন ইউর আইজ হোয়াট আর দ্য বেসিক থিংস হুইচ আর মাস্ট লার্ন ফর এ স্টুডেন্ট হু ইজ ইন কম্পিউটার সায়েন্স অর সিএসসি ডিপার্টমেন্ট? আসলে ইন্টারেস্টিং প্রশ্ন। বেসিক থিং বলতে আমি বলবো যে কোনো জিনিসের যে ফাউন্ডেশনাল জিনিসগুলো সেগুলো সবচেয়ে জরুরি। ফাউন্ডেশনাল মানে কি? যেমন অনেকেই আমাকে জিজ্ঞেস করে হয়তো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমার মনে হয় যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রোগ্রামিং শেখাটা। তো অনেকে বলতে পারে যে এটার মানে কি, প্রোগ্রামিং শিখতে গেলেই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটার মানে হচ্ছে যে আলটিমেটলি কিন্তু দেখা যায় যে যদি একজন প্রোগ্রামিং ঠিক মতো বোঝে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টগুলো আছে সেটা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হোক বা ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আসলে কোনো স্পেসিফিক প্রোগ্রামিংয়ের উপর ডিপেন্ডেন্ট না। সো সেই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, ফাউন্ডেশন যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সে যে কোনো ল্যাঙ্গুয়েজেই সে শিখে সেখানে একইভাবে নিজের স্কিলটা প্রয়োগ করতে পারবে। তো বেসিক যে কনসেপ্টগুলো আছে আমি বলবো যে সেটা হচ্ছে সবচেয়ে জরুরি। being able to utilize the concepts, সেগুলো অ্যাপ্লাই করতে পারা। যখন ইন্টারভিউতে যদি তাকে একটা প্রোগ্রামিংয়ের সমস্যা দেওয়া হয়, তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে সেই সমাধানটা লিখতে চান। এটা কিন্তু না যে না আপনাকে অমুক ল্যাঙ্গুয়েজেই লিখতে হবে। তো এটার পাশাপাশি অবশ্যই কোনো একটা ল্যাঙ্গুয়েজে দক্ষ হওয়া জরুরি, কারণ কিছু ল্যাঙ্গুয়েজেরও কিন্তু কিছু স্পেসিফিক জিনিস আছে যেটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমি বলবো যে দক্ষ হওয়া খুব জরুরি, কিন্তু তার পাশাপাশি এটা খুবই জরুরি যে ফাউন্ডেশনাল যে কনসেপ্টগুলো আছে, বেসিক জিনিসগুলো আছে, সেটা ডেটা স্ট্রাকচার হোক, অ্যালগোরিদম হোক, ডিজাইন, সফটওয়্যার ডিজাইনিংয়ের ক্ষেত্রেই হোক, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই হোক, সেগুলো জানাটা সবচেয়ে জরুরি। আমার কমেন্টে একজন জানতে চেয়েছে, ইন কেস সামওয়ান হ্যাজ উইক প্রোগ্রামিং স্কিলস, হোয়াট কাইন্ড অফ জব অপরচুনিটিস আর দেয়ার? তো এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। মজার ব্যাপার হচ্ছে যে আমি বলবো যে অনেকেই একটা জিনিস
হ্যাঁ, অনেকেই একটা জিনিস হয়তো জানে না বা হয়তো সেভাবে বোঝে না যে প্রোগ্রাম ম্যানেজমেন্ট বলে একটা জিনিস প্রোগ্রাম ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে, আর প্রোডাক্ট ম্যানেজিং অথবা প্রোডাক্ট ম্যানেজার বলে আরেকটা জিনিস আছে, যেটা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে একই সাথে কাজ করে। অর্থাৎ আমার যে অর্গানাইজেশন আছে, তো আমার কিন্তু কাউন্টার অর্গানাইজেশন আছে, হ্যাঁ, সাইজে আরও ছোট হয় তারা, যারা হচ্ছে যে আমাদের যে কাজের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে তারা ম্যানেজ করে। তো সেই প্রোগ্রাম ম্যানেজমেন্টের জন্য কোনো প্রোগ্রামিং জানার প্রয়োজন হয় না। তার জন্য যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্কিল, পিপল স্কিল, কমিউনিকেশন স্কিল, এগুলো খুব ভালো থাকতে হবে। তো প্রোগ্রাম ম্যানেজমেন্ট হচ্ছে একটা এরিয়া আমি বলবো যেটাতে প্রোগ্রামিং জানার কোনোই প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং আমি বলবো, কারণ প্রোডাক্ট ম্যানেজমেন্ট আই অ্যাকচুয়ালি রিয়েলি লাইক দ্যাট, বিকজ আমি অনেক সময় নিজেকে আমার মনে হয় যে আমি দুটো হ্যাটই আমি পড়ি। প্রোডাক্ট ম্যানেজারদের কাজ হচ্ছে যে একটা প্রোডাক্টকে কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, একটা প্রোডাক্টকে একদম জিরো থেকে টু ইটস ফাইনাল যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাতে সাহায্য করা যায়। তো এরা খুব ক্লোজলি কাজ করে ইঞ্জিনিয়ারদের সাথে। তো প্রোডাক্ট ম্যানেজারদেরও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং স্কিলস দরকার হয় না। কিন্তু আমি বলবো যে দুই ক্ষেত্রেই প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা মোটামুটি আইডিয়া থাকার প্রয়োজন আছে। না হলে কিন্তু যে ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করা, ইন্টারাক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে একজন ইঞ্জিনিয়ারকে যে প্রশ্নগুলো করতে হবে, যে একটা প্রজেক্ট যদি থাকে অ্যাবাউট বিল্ডিং এক্স, তো সেই এক্স বিল্ড করতে কি কি কাজ করতে হবে ইঞ্জিনিয়ারদের, এই সম্পর্কে একটা মোটামুটি ধারণা না থাকলে একজন প্রোগ্রাম ম্যানেজারের পক্ষে কিন্তু সেই বিল্ডিং এক্স প্রোগ্রামটা ম্যানেজ করা সম্ভব না, সেই প্রজেক্ট এক্স ম্যানেজ করা সম্ভব না। একইভাবে প্রোডাক্ট ম্যানেজারদের ক্ষেত্রেও আমি বলবো যে কিছু ধারণা থাকা প্রয়োজন আছে। হ্যাঁ, এই তো। তো আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে তাহলে এদের কি জানা প্রয়োজন? যদি প্রোগ্রামিং স্কিল তারা না জানে, তাহলে তারা কি বিষয়ে এত দক্ষ যে গুগল তাদেরকে হায়ার করে বা তারা এত ইম্প্যাক্টফুল? তো যারা প্রোগ্রাম ম্যানেজার তারা হচ্ছে যেটা বললাম যে কমিউনিকেশন স্কিলে তারা খুব দক্ষ হয়, তারা খুব এফিশিয়েন্ট হয় যে কোনো একটা কিছু অর্গানাইজ করতে, কিছু একটা ট্র্যাক করতে, যে কাজ প্রোগ্রেস ঠিকমতো হচ্ছে কিনা। আর যেটা প্রোডাক্ট ম্যানেজার, সেটা আসলে আমি বলবো যে খুব ক্রিয়েটিভ হওয়া প্রয়োজন। অর্থাৎ ওখানে কিন্তু এক আর এক যোগ করলে দুই টাইপের কাজ না। এটা হচ্ছে যে একটা জিনিস কিভাবে তৈরি করলে ব্যবহারকারীরা আরও বেশি ব্যবহার করবে, কিভাবে সাকসেসফুল হবে। অর্থাৎ অনেক আউট অফ দ্য বক্স চিন্তা করার দক্ষতা। অনেকে তো এটা আসলে কঠিন আসলে ডিসক্রাইব করা, তাই না? অনেকের মধ্যে এটা আছে, অনেকের মধ্যে এটা নেই। তো আমি বলবো সেদিক থেকে চিন্তা করলে যে প্রোগ্রামিংটা সহজ, কারণ প্রোগ্রামিংটা কিন্তু শেখা যায়। অনেকটা শিখে দক্ষ হয়ে গেলে তাহলেই কিন্তু আমি প্রমাণ করতে পারবো যে আমি এটাতে খুব ভালো। তো সেই তুলনায় প্রোডাক্ট ম্যানেজমেন্টে নিজেকে প্রমাণ করা আরও কঠিন। এর পাশাপাশি অবশ্যই আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইউএক্স ডিজাইনার যারা ইউজার ইন্টারফেস ডিজাইন করে, তাদেরও কিন্তু প্রোগ্রামিং স্কিলের কোনোই প্রয়োজন নেই। তো সেটাও কিন্তু আরেকটা খুব ক্রিয়েটিভ একটা জিনিস। আই রিয়েলি লাইক বাই দ্য ওয়ে ইউএক্স ডিজাইনিং অ্যান্ড হোয়াট নট। তো আমি বলবো সেই ক্ষেত্রে যাদের মধ্যে একটু আর্টিস্টিক অ্যাবিলিটি বেশি আছে, আমি বলবো যে তাদের শাইন করার সম্ভাবনা আরও বেশি। তো সেই ক্ষেত্রেও আবারও সুযোগ রয়েছে। তো এখানে আমি তিনটা জিনিস ইতিমধ্যেই বললাম, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের সাথে খুব ক্লোজলি কাজ করে, কিন্তু তাদের কিন্তু প্রোগ্রামিং স্কিল জানার কোনো প্রয়োজন হয় না। তো আমি অবভিয়াসলি গুগলের তরফ থেকে এই প্রশ্নের উত্তর দেবার যোগ্য নই। আমি গুগলের মার্কেটিং টিমে কাজ করি না, কাজেই আমার সেই যোগ্যতা নেই। তো আমি যেটা করতে পারি যে একজন ব্যবহারকারী হিসেবে বা একজন গুগলের, আমি গুগলে কাজ করি, কিন্তু আমার তার বাইরেও একটা নিজস্ব তো একটা যে অবজারভেশন পাওয়ার আছে। তো সেই নিজস্ব আমার দিক থেকে যদি বলি, তাহলে আমি বলবো যে এখনকার দিনে মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু খুব বদলে যাচ্ছে খুব দ্রুত। আমি যখন যে কোনো প্রোডাক্টের কথা চিন্তা করি, শুধু গুগল না, দেখা গেল যে একটা ক্যামেরা কোম্পানি একটা নতুন ক্যামেরা নিয়ে আসলো, তারা কিভাবে মার্কেটিং করে। আমার ফটোগ্রাফিতে অনেক ইন্টারেস্ট আছে, তো আমি সেগুলোর আর কি খোঁজ খবর রাখি। তো সেদিক থেকে যদি আমি চিন্তা করি, এখন যেটা হয় যে ইউটিউবে যে ইনফ্লুয়েন্সাররা আছে, এদের মাধ্যমে কিন্তু মার্কেটিং একদমই বদলে গেছে। তো দেখা যায় যে আমরা যে ফিল্ডেই আমাদের ইন্টারেস্ট থাকে, আমরা সেই ফিল্ডে যারা ইনফ্লুয়েন্সার আছে ইউটিউবে, তাদেরকে ফলো করি, তাদের ভিডিও দেখি বা কিছু একটা কন্টেন্ট দেখি, তাই না? তো তখন এই বড় বড় কোম্পানিগুলো কিন্তু সেই প্রোডাক্ট ট্রাই করার জন্য সেই ইনফ্লুয়েন্সারদের কাছে রিলিজের আগেই পাঠিয়ে দেয়। তো
তো তখন সেই ইনফ্লুয়েন্সাররা কিন্তু সেই প্রোডাক্টের রিভিউ তৈরি করে বসে থাকে, তাদেরকে একটা ডেট দেওয়া হয় যে অমুক ডেটে রিলিজ হবে, এবং সেই রিলিজের একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয় যে ওই ডেটের পরে তারা ওটা রিলিজ করতে পারবে। তো তখন দেখা যায় যে সেই প্রোডাক্ট রিলিজ হয়, তার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিওগুলো বের হওয়া শুরু করে। যেমন পিক্সেল ফোন যখন গুগলের বের হয়, একই জিনিস কিন্তু, তাই না? আমরা কিন্তু সে ইনফ্লুয়েন্সারদেরকে আমাদের প্রোডাক্ট আগেই পাঠিয়ে দিই, তারা রিভিউ তৈরি করে বসে থাকে। তো আরও অনেক মাধ্যম রয়েছে যেগুলোতে এই রিভিউগুলো পাবলিশ করা হয়। কিন্তু আমি বলবো যে সম্ভবত এখন ইউটিউব সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেটার মাধ্যমে মার্কেটিং, নতুন প্রোডাক্ট বা নতুন সার্ভিসের মার্কেটিং সবচেয়ে এফেক্টিভ হচ্ছে। ইউটিউব মিনস নট জাস্ট ইউটিউব ইটসেলফ বাট অলসো দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স অন ইউটিউব। তো এটা কিন্তু আমি যদি চিন্তা করি যে 10 বছর আগেও কিন্তু ব্যাপারটা মোটেই এরকম ছিল না। এখন একজন ইনফ্লুয়েন্সার যদি একটা প্রোডাক্টের রিভিউতে বলে যে সেই প্রোডাক্ট খুবই খারাপ, তাই না, যে সেই বড় ইনফ্লুয়েন্সার, তাহলে কিন্তু সেই প্রোডাক্টের ফিউচার মোটামুটি সেখানেই শেষ। তো আবার যদি সে বলে ভালো, তাহলে সেটা অনেক হেল্প করে। তো আমি জানি না এটা ভালো কি খারাপ, কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এখনকার অবস্থা কিন্তু হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া ড্রিভেনও আমি বলবো না, ইউটিউবটাই মেইনলি আমি বলবো যে অনেক ইউটিউব ড্রিভেন হয়ে গেছে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো। কন্টেন্ট ড্রিভেন আই গেস, লাইক ইনফ্লুয়েন্সার ড্রিভেন। সেটা ইনস্টাগ্রামেও কিন্তু হয়, এটা ফেসবুকেও কিছুটা হয়, কিন্তু ইউটিউবে আমার মনে হয় যে এখন সবচেয়ে বেশি হয়। স্পেশালি লাইক জাস্ট টু অ্যাড টু দ্যাট, লাইক 5-10 বছর আগে কিন্তু টিভি অ্যাড যতটা এফেক্টিভ ছিল, রাইট, তখন কিন্তু যে কোনো নতুন প্রোডাক্ট দেখা যেত যে টিভি অ্যাড দেওয়া হচ্ছে, টিভিতে আমরা সেই অ্যাড দেখছি। এখন এত বেশি চ্যানেল টিভিতে, এখন হয়তো আমরা টিভি দেখি না, আমরা নেটফ্লিক্স দেখি, যেখানে কিন্তু অ্যাড নেই, বা এমন মিডিয়ামে যেখানে অন ডিম্যান্ড আমরা জিনিসপত্র দেখি এবং অ্যাড খুব একটা দেখতে চাই না। সো এই জন্য এখন আর অ্যাডের মাধ্যমে মানুষ যতটা ইনফ্লুয়েসড হয় প্রোডাক্ট আর সার্ভিসের ক্ষেত্রে, তার পাশাপাশি আমি বলবো যে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে কিন্তু আরও অনেক বেশি ইনফ্লুয়েসড হয়। সো ওভাবে টেস্টিং ডিপার্টমেন্ট বলে আসলে ঠিক কিছু নেই, কিন্তু এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে কিউএ টেস্টিং যে প্রসেস আছে, সেটার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মানুষ হায়ার করি, বাট অনেক সময় হয়তো কোনো ভেন্ডর থাকে, অর্থাৎ অন্য কোনো কোম্পানি থাকে যারা হয়তো আমাদেরকে রিসোর্সেস লেন্ড করে, টেম্প ওয়ার্কার বলা হয় বা কন্ট্রাক্টর যাই বলা হোক না কেন, তারা কিউএ টেস্টিংয়ে হেল্প করে। কিন্তু গুগলে যারা ইঞ্জিনিয়ার রয়েছে, আমাদের কাজ কিন্তু মূলত এন্ড টু এন্ড সব কিছু করা, অর্থাৎ নতুন একটা প্রোডাক্ট তৈরি করা। তো শুধু যে টেস্টিং করবে এরকম এখন আর কোনো রোল নেই ওভাবে। আগে হয়তো ছিল, আগে কিন্তু ছিল আসলে। আমি যখন জয়েন করেছিলাম তখন এরকম ইঞ্জিনিয়ার ছিল যাদের টাইটেল ছিল হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন টেস্টিং অর সামথিং লাইক দ্যাট। কিন্তু এখন সেই জিনিসটা আর নেই, যেটা একটা পজিটিভ জিনিস। আমি বলবো যে একটা জিনিস যে তৈরি করে সেই কিন্তু সবচেয়ে ভালো জানে যে সেটা কিভাবে টেস্ট করা উচিত, অথবা সেটার জন্য টেস্টিং ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করা উচিত বা ডিজাইন করা উচিত। আর যেটা ম্যানুয়াল কিউএ টেস্টিং, যে একজন শুধু বসে বসে ম্যানুয়ালি টেস্ট করছে, সেটার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই। তো সেই জন্য সেই জিনিসটা কিন্তু এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। আচ্ছা জাহিদ ভাই, আমাদের পরের প্রশ্নটা ছিল ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট ভাই করেছিল কোয়েশ্চেনটা। উনি বলেছেন, I am in my final year of study. I know the basic elements of programming well, as I just did small projects as university assignment. Now I'm trying to improve skills by solving problems. But is it already too late because I'm in my final year? It's not. I think it depends, right? Like it depends completely on you, I would say, in the sense যে আমি ইউনিভার্সিটি লাইফের সেকেন্ড ইয়ারের আগে জীবনে কখনো কোনো প্রোগ্রামিং করিনি। তো সেভাবে চিন্তা করলে তো অনেকে তো স্কুল জীবন থেকেই প্রোগ্রামিং করা শুরু করে, তাহলে তো আমিও ধরে নিতে পারি সেই তুলনায় আমি আই ওয়াজ টু লেট, রাইট? কিন্তু আমার মনে হয় যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে যথেষ্ট ফোকাস এবং যথেষ্ট আগ্রহ, এবং আমি বলবো যে পেশেন্স থাকা প্রয়োজন আছে, তাই না? পেশেন্সের প্রয়োজন আছে। যদি ফাইনাল ইয়ারে 1 বছরে প্রোগ্রামিংয়ে অনেক দক্ষতা বাড়ানো সম্ভব নাও হতে পারে, কিন্তু যদি ইচ্ছা থাকে, সেটার পিছনে লেগে থাকলে, তাহলে কিন্তু সেটা চালিয়ে যাওয়া সম্ভব। অ্যাজ ইন লাইক সেই ফাইনাল ইয়ার শেষ হয়ে গেল, আমার প্রোগ্রামিংয়ে ইমপ্রুভমেন্টের অপরচুনিটি শেষ হয়ে গেল, এরকম কিন্তু কোনো কথা নেই, তাই না? আমি কিন্তু নিজে আমার প্রোগ্রামিং চালিয়ে যেতে পারি। আমি হয়তো একটা কোথাও কাজে যদি জয়েনও করে ফেলি, তারপরেও কিন্তু আমি তার পাশাপাশি আমার প্রোগ্রামিং কন্টেস্ট চালিয়ে যেতে পারি। ইনফ্যাক্ট আমি অনেক বাংলাদেশি
যখন আমি প্রোগ্রামিং কন্টেস্ট করতাম, যাদের সাথে আমার সমসাময়িক যারা ছিল তাদেরকে আমার মনে আছে যে আমি গুগলে ঢুকে যাওয়ার পরে আমি প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করা বন্ধ করে দিই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এখন আমার নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেটাতে আমার মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে গুগলে কীভাবে সাকসেসফুল হওয়া যায়। কিন্তু তাদের মধ্যে অনেকে কিন্তু কন্টিনিউ করেছে, অনেক অনেক বছর ধরে তারা প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে অথবা তার সাথে ইনভলভ থেকেছে। তো তাদের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পক্ষেও সম্ভব। আপনি নিজেকে প্রোগ্রামিং কম্পিটিশনের মাধ্যমে বা যে কোনো ধরনের প্রোগ্রামিং স্কিলস ইমপ্রুভ করার যে পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি সেই অধ্যাবসায় চালিয়ে যেতে পারেন। সেটা আপনাকে কেউ থামাতে পারবে না সেটা করা থেকে, কিন্তু আপনার সময় দিতে হবে এবং আপনার ধৈর্য ধরতে হবে। রাতারাতি কিন্তু পরিবর্তন সম্ভব না। Second part আগে বলে নিই, কারণ that's easy. Absolutely, like programming contest, without programming contest or participation in programming contest or preparation for programming contest, I would definitely not be where I am today. So certainly, like it contributed in a huge way. First part বলতে গেলে how important is programming contest, আমি বলবো যে it's like like আমাদের জীবনে তো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? যে মানে সাকসেসফুল হওয়ার জন্য এরকম কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস না করলে সাকসেসফুল হওয়া সম্ভব না। কাজে এটা পুরোপুরি সম্ভব যে কেউ কখনোই কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে না, কিন্তু সে তারপরও প্রোগ্রামিং স্কিলসের প্রয়োগের মাধ্যমে জীবনে অনেক সাকসেসফুল হবে। সে গুগলে যোগ দিক বা বড় কোনো কোম্পানিতে যোগ দিক বা বড় কোনো ওপেন সোর্স প্রোগ্রাম তৈরি করুক, সে অনেক কিছু করতে পারে এবং সে হয়তো কখনোই কম্পিটিটিভ প্রোগ্রামিং করেনি। কাজে এটা অবশ্যই সম্ভব। কিন্তু এখন ফেরত আসি যে সেই যে বললাম যে আমাদের অনেকগুলো পথ থাকতে পারে, আমার কাছে মনে হয় সহজ পথ হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা। অর্থাৎ আমি অনেক আঁকাবাঁকা পথে গিয়েও কিন্তু সেই সাফল্যে পৌঁছাতে পারি, কিন্তু সহজ পথ হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা, কারণ সেখানে আমি জানি আমার কী করতে হবে, আমার লক্ষ্য খুব সহজ, আমার ভালো করতে হবে প্রোগ্রামিং কম্পিটিশনের রেজাল্ট, সেখানে আমার ভালো একটা রেজাল্ট থাকতে হবে, আমার যে প্রবলেম সলভিংয়ের যে স্কিল সেটা ডেভেলপ করতে হবে এবং আমার বড় বড় কঠিন কঠিন প্রবলেম সলভ করার অ্যাবিলিটি তৈরি করতে হবে। তো আমি লক্ষ্যগুলো খুব সহজ, আমি জানি কী কী করতে হবে, এগুলো যদি আমি অ্যাচিভ করি তাহলে কিন্তু কাজ হয়ে গেল। কিন্তু আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি না করি তাহলে আমি কি করব? তাহলে কিন্তু জিনিসটা অনেক কঠিন, তাই না? মানে অনেক কিছু করা সম্ভব কিন্তু এত সহজ না। আমার চিন্তা করতে হবে আচ্ছা আমি কী করব যেটা খুব ইমপ্রেসিভ হবে, যেটার মাধ্যমে আমি প্রমাণ করতে পারবো যে আমি যোগ্য, যেটার মাধ্যমে গুগল আমাকে ইনভাইট করবে ওয়েদার টু ইন্টারভিউ অর ওয়েদার টু লাইক অ্যাকসেপ্ট মি। সো অন্য পদগুলো হচ্ছে আরও কঠিন। তো আমি সেই জন্য বলবো যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ এ ইজি ওয়ে, ইজি অপরচুনিটি দ্যাট ইজ হার্ড ইন ইটসেলফ। মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ভালো করা খুব কঠিন, কিন্তু অপরচুনিটিটা কিন্তু খুব সহজ। অর্থাৎ এর মধ্যে কোনো আঁকাবাঁকা কিছু নেই। আপনি জানেন আপনার লক্ষ্য কি, আপনার শুধু সেই পথে এগিয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে সেই আগের, আসলে এটা খুব সুন্দর একটা কন্টিনিউয়েশন আগের প্রশ্নের। এটা ডিপেন্ড করে অবভিয়াসলি একজন ইন্ডিভিজুয়ালের উপরে। অনেকে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে নানান কারণে খুব একটা ভালো করতে পারে না। যেমন একটা ছোট উদাহরণ দিই, কম্পিটিটিভ প্রোগ্রামিং কিন্তু খুব টাইম বাউন্ড, তাই না? যে যখন আপনার টাইমের প্রেশার থাকে অনেকে সেটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। তো আই লাভ লাইক টাইম বাউন্ড চ্যালেঞ্জেস। জীবনে যখনই একটা কিছু সময়ের সাথে জড়িত থাকে আমার খুব ভালো লাগে, অর্থাৎ সময়ের সাথে পাল্লা দিতে আমার খুব ভালো লাগে। কিন্তু এটা কিন্তু সবার ভালো লাগে না, অনেকে কিন্তু সময়ের সাথে পাল্লা দেওয়ার ব্যাপারটা একদমই হ্যান্ডেল করতে পারে না। কিন্তু তার মানে কি এই যে সে ভালো প্রোগ্রামার হতে পারবে না, সে গুগলে গিয়ে ভালো কিছু করতে পারবে না বা যে কোনো বড় কোম্পানিতে জীবনে ভালো কিছু করতে পারবে? একদমই না, তাই না? তো যারা সময়ের সাথে পাল্লা দিতে খুব একটা ভালো পারে না তাদের জন্য আমি বলবো ওপেন সোর্স একটা বেটার অপশন, কারণ তার প্রোগ্রামিং কম্পিটিশনে বেশি ইনভেস্ট না করাই ভালো। সে হয়তো প্রবলেম সলভিংয়ে ইনভেস্ট করা উচিত, তাহলে আপনার অ্যানালিটিক স্কিল ডেভেলপ করবে, আপনার সেটা কাজে দিবে। কিন্তু প্রোগ্রামিং কন্টেস্ট কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে যে প্রবলেম সলভিংয়ে ভালো হতে হবে, আর একটা হচ্ছে যে নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে খুব দ্রুততার সাথে আপনার প্রবলেমটা সলভ করতে হবে। তো আপনি প্রোগ্রামিং কম্পিটিশনের প্রিপারেশনের জন্য প্রবলেম সলভ করুন। প্রবলেম সলভ করার পরে যদি আপনার মনে হয় যে না আমি সময়ের সাথে যে রেস করতে হয় এই ব্যাপারটা আমি ভালো হ্যান্ডেল করতে পারি না, তাহলে জাস্ট মানে স্টপ দেয়ার, রাইট? অ্যান্ড টেক দ্যাট লার্নিং, যে প্রবলেম সলভিং স্কিল যেটা আপনি ডেভেলপ করেছেন, অ্যান্ড দেন গো অ্যান্ড ডু সামথিং ইন ওপেন সোর্স, রাইট? সো দ্যাটস ডেফিনেটলি লাইক দ্য ওয়ে আই উড গো অ্যাবাউট ইট। অর্থাৎ লাইক প্রথমে এইম ফর প্রোগ্রামিং কম্পিটিশন, ওখানে যদি কোনো কারণে দেখা যায় যে হচ্ছে না তাহলে গো টু ওপেন সোর্স। বিকজ দি আদার ওয়ে, অ্যান্ড মেবি আই এম বায়াসড, রাইট? বিকজ দি আদার ওয়ে দ্য প্রবলেম ইজ ওপেন সোর্সের ক্ষেত্রে জিনিসটা কিন্তু একটু ওপেন এন্ডেড, তাই না? ওপেন সোর্স, ইটস ইন দ্য নেম, যে আপনি কী করবেন, ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ এ ক্লিয়ার গোল. Programming contest, but competitive programming, you have a clear goal. You have to win the programming contest, or you have to rank very high, right? That's your goal. So open source is a bit more complicated. You have to be innovative and you have to come up with something new, something that is impressive and something that gets a lot of adoption, which is hard. But doesn't mean you are not good at that. So you should absolutely
try that as well. আপনার like pot of error is I guess lot of error. তো ওরকম যেরকম আমাদের মানুষের টাইপও হয়, তো Google Translate কিন্তু sort of like ডিকশনারি বেসড অ্যাপ্রোচ না, অর্থাৎ এটা কিন্তু এখানে কোনো টেবিল নাই, একটা ম্যাপিং নাই যে সেই ম্যাপিংটা দেখে দেখে তারপরে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করা হয়। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেকটা মানুষের মতো কাজ করে, যে আপনি অন্যদেরকে কথা বলতে দেখছেন যে সে বাংলায় যখন বলছে সেই একই কথা যখন ইংরেজিতে বলে তখন সে কিভাবে বলে, বা ভাইস ভার্সা। তো সেটা দেখে দেখে আপনি শিখে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন একটা অন্য ইনপুটে, যেখানে হয়তো ইনপুটটা কমপ্লিটলি ডিফারেন্ট, অ্যান্ড দেন আপনার সেই লার্নিংয়ের ভিত্তিতে আপনি একটা ট্রান্সলেশন তৈরি করার চেষ্টা করেন। তো এই কারণে এই ভুলগুলো হয়, এই ভুলগুলো অনেক মজার হয়, এটা আমরা সবাই জানি। তো আমি বলবো যে এরপরও এটা ভালো এই কারণে যে এই টেকনোলজি can be improved over time, it learns and it improves, versus যদি এরকম একটা বিশাল একটা ম্যাপিং টেবিল থাকতো সেটা কিন্তু খুবই লিমিটেড। আপনি শুধু একটা নির্দিষ্ট কিছু ওয়ার্ডের ডিরেক্ট মিনিং ট্রান্সলেশন বের করতে পারবেন, বাট দ্যাটস ইট ক্যানট গো বিয়ন্ড দ্যাট। তো এই যে learning over time and improving, it takes time. It might never get perfect. However, I do believe that this is the more better long-term approach. As in, like, over time, there's a chance যে এটা অনেক improve করতে সক্ষম হবে. It will just need more time and more content, by the way, more input, right? Because at the end of the day, the data set, the more input data set that can be used to train this model, the better it gets. So যত বেশি training data তৈরি হবে, দ্যাট মিনস যে আমাদের ইন্টারনেটে যে বাংলা কন্টেন্ট এবং তার যে ট্রান্সলেশন যত বেশি তৈরি হবে, সেখান থেকে কিন্তু সেটা ব্যবহার করে আস্তে আস্তে এই মডেল আরও ইমপ্রুভ করতে পারবে। সলভিং প্রবলেমস ফর শিওর, লাইক দুটোর মধ্যে যদি আমাকে বলতে হয়, কারণ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ওভার টাইম থিংস চেঞ্জ, রাইট? আপনি এখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব এক্সপার্ট হয়ে গেলেন, তারপরে দেখা গেলো 5 বছরের মাথায় সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেপ্রিকেটেড, আউটডেটেড, নোবডি ইউজেস ইট এনিমোর, রাইট? এটা কিন্তু হতে পারে। So instead of investing too much in that, I would say invest only as much as is needed so that you can succeed in solving problems. কারণ আপনি যদি একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিসগুলো না জানেন, তাহলে কিন্তু আপনি প্রবলেম সলভিংয়েও সেটার কারণে প্রবলেম ফেস করবেন। ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ। লাইক ফর এক্সাম্পল, আপনার অনেকগুলো কনস্ট্রেইন থাকে প্রবলেম সলভিংয়ে, তাই না? যে আপনার মেমোরি কনস্ট্রেইন, টাইম কনস্ট্রেইন, আপনি যদি না জানেন যে কীভাবে এফিশিয়েন্টলি কোড করতে হবে যাতে করে আপনার প্রোগ্রাম দ্রুত রান করে বা কম মেমোরি ইউজ করে, তাহলে কিন্তু আপনার প্রবলেম যদি আপনি একটা সমাধান লেখেনও, সেটা কিন্তু আপনার কাজে দেবে না, তাই না? কাজে সেই কনস্ট্রেইনগুলোকে মিট করার জন্য আপনার প্রোগ্রামিংয়ের বেসিক্সটা জানাটাও প্রয়োজন, কিন্তু টু বিকাম অ্যান এক্সপার্ট, নো, ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। ওকে, পরের প্রশ্ন ছিল, বিটুইন পারসুইং হায়ার স্টাডিজ অ্যান্ড গেটিং ইনটু জব, হুইচ ওয়ান would be better choice after graduation? এটা একটা খুবই চমৎকার প্রশ্ন। আসলে আমি নিজে এই সমস্যায় পড়েছিলাম জীবনে, এবং সেটা অনেক লম্বা কাহিনী। তো এখন আমি যেটা বলবো যে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার উপর, এইভাবে যে আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি যে আমি জবে ঢুকে ভালো করার যে আমার যে যোগ্যতা অলরেডি তৈরি করেছি সেটা আমার জন্য যথেষ্ট, তাহলে কিন্তু সেটাই ভালো। হায়ার এডুকেশন কম্পিউটার সায়েন্সের লাইনে আমি বলবো ইজ নট অ্যাজ ইউজফুল। অন্যান্য লাইনে যদি আপনি, যেমন ডাক্তারদের ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যে পড়াশোনা করা খুবই জরুরি, কারণ কিছু ফিল্ড আছে জীবনে পৃথিবীতে যেগুলো কিন্তু খুব দ্রুত এত বেশি চেঞ্জ হয় না, কিন্তু কম্পিউটার সায়েন্স এমন একটা লাইন যেটা খুব দ্রুত চেঞ্জ হয়। আমার অনেক কলিগ আছে যারা কিন্তু পিএইচডি করে তারপরে গুগলে ঢুকেছে, তো তারা পিএইচডিতে যে প্রজেক্টে কাজ করেছে, বাই দ্য টাইম তারা গুগলে জয়েন করেছে সেই পুরো জিনিসটাই আউটডেটেড হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিটলি ইররেলেভেন্ট হয়ে গেছে, কারণ টেকনোলজি খুব দ্রুত এগিয়ে যায়। তো আপনি এখন পিএইচডি করতে গেলে আপনি 5 বছর বা যে কয় বছরই হোক, আপনি একটা নির্দিষ্ট স্পেসিফিক জিনিসের উপরে আপনি প্রচুর সময় স্পেন্ড করবেন, কিন্তু বাই দ্যাট টাইম দ্যাট উইল প্রবলি বিকাম ইররেলেভেন্ট, রাইট? দের ইজ আ চান্স দ্যাট ইট বিকামস ইররেলেভেন্ট। সো আই উড সে, যদি ইফ ইউ ক্যান মেক yourself qualified enough to join a good company or create a good opportunity for you after your undergrads, then go for that instead of spending more time in higher education. Thank you. প্রশ্ন আর বেশি নেই। আচ্ছা, what associated activities did you perform apart from academic study to improve yourself when you were a student? I guess it depends, right? Like, yeah, I would say like দুটো জিনিস আমি বলবো যে আমি প্রোগ্রামিং কম্পিটিশন করতাম, এটা হচ্ছে ইনফ্যাক্ট that was like my passion. Actually দুটো জিনিস যেটা বললাম, আরেকটা হচ্ছে স্পোর্টস। I have always loved sports, I still love sports. তো আমি জানি না এটা আমাকে ইমপ্রুভ করেছে কিনা, but I personally would like to believe that it has helped me a lot, because I think, at the end of the day, the amount of energy you have
is important in whatever you do. যদি এরকম হয় যে আমি যে কোনো একটা কাজ করতে যাই আর 30 মিনিট পরে আমি ঝিমিয়ে যাচ্ছি, আমার দুর্বল লাগছে, আমার আই ক্যানট কনসেন্ট্রেট এনিমোর, তাহলে কিন্তু যে কোনো আমি যতই আমার ইচ্ছা থাকুক আমি বেশি দূর আগাতে পারবো না। তো আমি বলবো যে সেই জিনিসটাতে স্পোর্টস ইজ সাচ এ হেল্প। মানে যারা করে তারাই শুধু জানে যে এটা ইটস কাইন্ড অফ লাইক ইন্টারেস্টিং। কারণ অনেকে বলে যে স্পোর্টস করলে তো আরো আমি টায়ার্ড হয়ে যাবো, সো আমি আরো দুর্বল হয়ে যাবো, তখন তো আমার আরো বেশি ঘুম আসবে বা সামথিং। বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং যে ইটস এক্স্যাক্টলি দ্য অপোজিট। আপনি যখন স্পোর্টস করবেন তখন আপনার বডি অ্যাডাপ্ট করবে, যে আপনি যে পরিমাণ এনার্জি স্পেন্ড করলেন তখন আপনার বডি যে না আরে আমার তো আরো এই পরিমাণ এনার্জি তৈরি করতে হবে নেক্সট টাইম, সো ইট অ্যাকচুয়ালি স্টার্টস জেনারেটিং মোর এনার্জি অ্যান্ড ইউ ফিল লাইক ইউ হ্যাভ মোর এনার্জি। তো আমি বলবো যে ওটাই, প্রোগ্রামিং কন্টেস্ট ওয়াজ ওয়ান অফ মাই প্যাশন দ্যাট ডেফিনেটলি হেল্প মি আ লট, অ্যান্ড দ্য আদার থিং ওয়াজ স্পোর্টস দ্যাট আই থিঙ্ক গেভ মি আ লট অফ এনার্জি, so that I could actually go on like programming contest বা programming problem solving এ আমি অনেক ঘন্টার পর ঘন্টা লেগে থাকতে পারতাম, আমার ঝিমিয়ে পড়তাম না, আমার কনসেন্ট্রেশনের অভাব হতো না। থ্যাংক ইউ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিএসসি থেকে আদনান ইমতিয়াজ ভাই বলেছেন, দিস ইজ আদনান ফ্রম জাহাঙ্গীরনগর সিএসসি। স্যার, which language did you use for programming contest? Is this a good idea to learn Java or Android for learning app development and web development besides problem solving with C and CPP? Thanks Yula for inviting Zaheed Sabur. Bracket chilo my idol, so it's a big deal. Thank you so much. That's very kind of you. That's a great question. So I used to use C++, but C++ এর problem solving যারা করেন তারা জানবেন যে C++ এর সেই রকম জটিল কোনো কনসেপ্ট বা কনস্ট্রাক্ট দরকার হতো না প্রবলেম সলভিং এর জন্য, বা এখনো দরকার হয় না। আপনার মোটামুটি বেসিকটা জানা থাকলেই যথেষ্ট, এর খুব বেশি দরকার হয় না। তো সো প্রোগ্রামিং কন্টেস্টের জন্য আপনার বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই যথেষ্ট। আমি বলবো যে C++ is better than Java because C++ is more efficient. At least that's how it used to be back in the days when I used to join programming contests. As in like যখন আমি একটা অনলাইন জাজে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে প্রবলেমের সলিউশন সাবমিট করতাম, তখন সেই যে মেমোরি কনস্ট্রেন্টের মধ্যে বা টাইম কনস্ট্রেন্টের মধ্যে প্রবলেমের যে রিকোয়ারমেন্ট সেটা মিট করা আরও ইজিয়ার ছিল if I used C++ as opposed to Java. জাভাতে অনেক ক্ষেত্রে আর একটু it was more difficult. At least that's what I remember. Maybe things have changed now, but I guess like you should check এখন এই মুহূর্তে কোনটা সবচেয়ে বেশি effective. But I think you cannot go wrong with C++. It has such broad usage that it'll be handy no matter what you do. In terms of learning Java and Android, so I think Android app development is a good idea because the reason is যে আপনি যদি and not because যে আপনি Android শিখছেন, Android শেখা I don't think that's the most important part. What's more important is to try to build an app that is actually useful, that gets a lot of adoption. আপনি যদি একটা অ্যাপ তৈরি করতে পারেন যেটা প্রচুর মানুষ ডাউনলোড করছে বা ইনস্টল করছে বা ইউজ করছে, সেটা কিন্তু আপনার রেজিউমেতে it's a very strong point that's going to come really handy. So I think focus on that instead of trying to learn the details of Android. I think that's less important. That you can always learn whenever you actually work on an Android project later on in your life. So C++ for problem solving are about Android learning. Focus on building apps that are actually useful rather than learning the specifics of Android. আচ্ছা, আমরা আমাদের কোশ্চেনিয়ারের অলমোস্ট শেষের দিকে আছি। জানতে চেয়েছিল, what strategy should an individual follow in order to get himself recruited in tech giants like Alphabet, Amazon, Microsoft, Intel, Texas Instruments, etc.? Strategy খুব simple. Google আছেই। Alphabet is Google, so I think that's what he meant. So strategy খুব simple. Strategy হচ্ছে যে you have to build a resume. যে resume দেখলেই যে কোম্পানিগুলোর কথা নামগুলো আপনি বললেন তাদের কিন্তু বিশাল একটা ডিপার্টমেন্ট থাকে হচ্ছে যারা রিক্রুটিং এর দায়িত্বে, এবং তাদের একটা বিশাল মানে টার্গেট থাকে যে এত মানুষ আমাদের হায়ার করতে হবে। কারণ আমি যেটা এর আগেও বলেছি যে কোনো একটা বড় কোম্পানির জন্য আরও বড় হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে অনেক ট্যালেন্টেড মানুষ হায়ার করা। ধরুন আপনার একটা ছোট ব্যবসা আছে, সেখানে 10 জন মানুষ কাজ করে, সেখানে আউটপুট হচ্ছে 100। আপনি যদি আরও 10 জন মানুষ হায়ার করতে পারেন যারা তার চেয়েও বেশি দক্ষ, বা অন্তত ওই প্রথম 10 জনের সমান দক্ষ, আপনার আউটপুট কিন্তু অবশ্যই 100-র চেয়ে আরও বেড়ে যাবে, তাই না? তো বড় কোম্পানিগুলো যেহেতু অলরেডি অনেক বড়, কাজে তাদের আরও অনেক বেশি মানুষ হায়ার করার প্রয়োজন হয়। তো তাদের কাজই হচ্ছে টু বি ইন দ্য লুক আউট ফর পিপল হু আর ভেরি স্ট্রং। তো তারা তো ব্যক্তিগতভাবে আপনাকে কেউই চিনবে না, তাই না? হয়তো চিনবে, বাট এটা খুব রেয়ার। তো তাদের পক্ষে কিভাবে জানা সম্ভব যে আপনি এত ভালো, আপনি এত স্ট্রং, আপনি এত যোগ্য? একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার একটা রেজিউমে থাকবে, যে রেজিউমেটাতে আপনি যে এত স্ট্রং সেগুলোর সব প্রমাণ রয়েছে,
এবং সেটার দিকে যখন তারা তাকাবে তখন ইমিডিয়েটলি তারা লাইক আরে দিস ইজ গাইজ সো স্ট্রং উই নিড হিম রাইট অ্যান্ড দে রিচ আউট টু ইউ। তো তারপরে হচ্ছে ইন্টারভিউ প্রসেস অ্যান্ড হোয়াট নট। বাট সেই ইন্টারভিউ প্রসেসের আগে প্রথম হচ্ছে যে আপনার কিন্তু তাদের কিন্তু আপনাকে খুঁজে পেতে হবে, আর তাদের আপনাকে খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার রেজিউমে। সো try to work on building a resume that is very, very impressive. That's the single most important thing I would say. So from today onwards, just like focus on that. যে কি কি জিনিস আপনার অলরেডি রেজিউমেতে আছে, কি কি আরো নতুন স্ট্রং পয়েন্ট অ্যাড করা যায়, কি কি কাজ করলে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন, সেই কাজগুলো করার চেষ্টা করুন। অ্যান্ড অ্যাবাউট দ্য ক্লাব, সো আগে শুরুতেই যেটা বলেছি যে আসলে যে কোনো ধরনের ক্লাব আমার মনে হয় যে একটা উপায়, যে একে অপরের কাছ থেকে শেখার একটা উপায়, তাই না? কারণ আমাদের সবারই কিন্তু নানা ধরনের শক্তিমত্তা রয়েছে। তো আমরা যখন আরও মানুষের সংস্পর্শে আসি তখন তাদের যে জ্ঞান রয়েছে বা শক্তিমত্তা রয়েছে সেগুলো দেখে দেখেও কিন্তু আমরা নিজেদের জন্য আমাদের কিন্তু অনেক উপকার হয়, তাই না? তো এই কারণে যে কোনো ধরনের ক্লাব বা এই ধরনের যে আয়োজনগুলো আসলে খুব দরকারি এবং খুব ভালো। তো I definitely appreciate the fact that you're doing this. This is one example, but I'm sure you're doing lots of different things that are helping the members of the club. And যারা ক্লাবে রয়েছে তাদের সবাইকে I guess thanks for watching. If you're watching this, or if you're part of the club, then thanks for joining the club. And I hope you all success in life. And yeah, I guess with that.